আসসালামু আলাইকুম। গল্প বিলাস বাই মাইনুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ পড়ছি সুরিনামের সংকটে বইটির দ্বিতীয় পর্ব। এ সময় আহমেদ মুসার কানে একটা চিৎকার ভেসে এলো। উৎকণ্ঠ হলো আহমেদ মুসা। সেই চিৎকার আর তার কানে এলো না, কিন্তু একটু পরেই সেই ক্ষীণ চিৎকার ভেসে এলো আবার। উৎকণ্ঠ আহমেদ মুসার মনে হলো বেঢপ ওই দরজার দিক থেকেই চিৎকারটা ভেসে আসছে। চমকে উঠল আহমেদ মুসা। দরজাটা কি বন্দি সেলের? কিন্তু পরক্ষণেই মনে হলো চিৎকারটা এত কাছের নয়। চিৎকারটা মনে হয় কোনো দূরবর্তী স্থান হতে ভেসে আসছে। চট করে আহমেদ মুসার মাথায় এলো, তাহলে দরজাটি কোনো সিঁড়িঘরের? চিৎকারটা কি সিঁড়ি দিয়ে আন্ডারগ্রাউন্ড থেকে ভেসে আসা কোনো শব্দ? এই কথা মনে হতেই আহমেদ মুসার গোটা দেহে উত্তেজনার একটা উষ্ণ স্রোত বয়ে গেল। গোটা সত্তা জুড়ে একটা প্রশ্ন জেগে উঠল, ওয়াঙালি কি এই আন্ডারগ্রাউন্ডেই বন্দি আছে? আহমেদ মুসা পুরোহিতের দিকে মুখ ফেরালো, বলল, এই বড় দরজাওয়ালা ঘরটি কী জন্য মহারাজ? পুরোহিত চমকে উঠে তাকালো আহমেদ মুসার দিকে। প্রথম দিকের একটা বিব্রতভাব কাটিয়ে সে বলে উঠল, এর ভিতরে বিশেষ কিছু মূল্যবান বস্তু রাখা। এই বলেই পুরোহিত চলতে শুরু করলো। বলল, আসুন, দেরি হয়ে যাচ্ছে। আহমেদ মুসা পকেট থেকে রিভলভার বের করলো। রিভলভার পুরোহিতের দিকে তাক করে বলল, দাঁড়ান মহারাজ, দরজাটা খুলুন। পুরোহিত ঘুরে দাঁড়ালো। তার দিকে রিভলভার তাক করা আহমেদ মুসাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল সে। দরজা খুলুন মহারাজ, রিভলভার নাচিয়ে নির্দেশ দিল আহমেদ মুসা। প্রধান পুরোহিত ছাড়া এই দরজা কেউ খুলতে পারে না, ভয়ার্ত কণ্ঠে বলল পুরোহিত। আহমেদ মুসা রিভলভারের ট্রিগারে আঙ্গুল চেপে বলল, আমার রিভলভারে সাইলেন্সার লাগানো আছে, আপনাকে হত্যা করব, একটুও শব্দ হবে না। পুরোহিতটি কাঁদে কাঁদো কণ্ঠে বলল, আমাকে মেরে ফেললেও আমি দরজা খুলতে পারবো না, এর চাবি থাকে প্রধান পুরোহিতের কাছে। আহমেদ মুসা তার কথা বিশ্বাস করল। বলল, ঠিক আছে, তাহলে বলো, নিচে কি বন্দিখানা? পুরোহিত কম্পিত কণ্ঠ বলল, হ্যাঁ। আহমেদ মুসার রিভলভার ঘুরিয়ে নিল দরজার দিকে। দরজার কি হলে তাক করলো তার রিভলভারের নল। এ সময় পুরোহিত বলে উঠল, তালা ভাঙলেও আপনি ভেতরে ঢুকতে পারবেন না, দরজার সাথে অ্যালার্ম সংযুক্ত আছে। দরজা খুললেই অ্যালার্ম বেজে উঠবে, ছুটে আসবে মন্দিরের প্রহরীরা নিচে। এক রিভলভার দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। কিন্তু এই ভবিষ্যৎ ভাবার সময় আহমেদ মুসার হাতে ছিল না। আহমেদ মুসা নিশ্চিত যে এখানেই ওয়াঙালি বন্দি আছে, তাকে উদ্ধার করতেই হবে। আহমেদ মুসা গুলি করল কি হলে, কি হোল উড়ে গেল, খুলে গেল দরজা। আহমেদ মুসা পুরোহিতের দিকে তাকিয়ে বলল, চলো। দরজা থেকে একটা সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। পুরোহিত তার দিকে রিভলভার তাক করা আহমেদ মুসার কঠোর মুখের দিকে একবার চেয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। আহমেদ মুসা দরজা বন্ধ করে পুরোহিতের পিছু পিছু সিঁড়ি দিয়ে আন্ডারগ্রাউন্ড ফ্লোরে নামতে শুরু করলো। নিচের সিঁড়ির পরেই বড় গোলাকার একটা হলঘর। হলঘরটিতে অনেকগুলো বড় বড় বাক্স। হলঘরের চারদিক ঘিরে অনেক কক্ষ। সিঁড়ির সামনে দুটি ঘরের পরের ঘর থেকেই চিৎকার শোনা যাচ্ছে। আহমেদ মুসা পুরোহিতকে নিয়ে সেই ঘরের সামনে এসে হাজির হলো। দরজা খোলো মহারাজ, বলল আহমেদ মুসা পুরোহিতকে। আমার কাছে এসব রুমের চাবি নেই, এসব চাবি থাকে প্রধান পুরোহিতদের কাছে, অসহায় কণ্ঠে বলল পুরোহিত। আহমেদ মুসাকে আবার রিভলভার ব্যবহার করতে হলো। দরজার কি হলে গুলি করে দরজা খুলে ফেললো আহমেদ মুসা। ঘরে ঢুকে দেখলো একজন যুবককে উবু করে টাঙিয়ে রাখা হয়েছে। আহমেদ মুসাকে রিভলভার হাতে ঘরে ঢুকতে দেখে যুবকটি আরও জোরে চিৎকার করে উঠল, আমি কিছুই করিনি, আমি কিছুই করিনি, আমাকে আর কষ্ট দেবেন না, মেরে ফেলুন আমাকে। যুবকটি খুব ফর্সা, তার চেহারার মধ্যে চীনা বৈশিষ্ট্য আছে, ইউরোপীয় বৈশিষ্ট্য আছে, আবার রেড ইন্ডিয়ান বৈশিষ্ট্য আছে। আহমেদ মুসা ভাবল, এই মনে হয় ওয়াঙালি। যুবকটিকে দেখে আহমেদ মুসা একটু বেশি এগিয়ে গিয়েছিল। রিভলভার ধরা হাতটাও তার নিচে নেমে এসেছিল। আর পিছনে পড়ে গিয়েছিল পুরোহিত। পেছনে পড়া পুরোহিতের মুখটা হঠাৎ পরিবর্তন হয়ে গিয়েছিল, শক্ত হয়ে উঠেছিল তার মুখ। হঠাৎ তার হাতটা চলে গেল গৈরিক চাদরের ভেতরে। আহমেদ মুসা একটু মুখ ঘুরিয়ে বলল, মহারাজ, আপনার ছুরিটা খুবই দরকার, ছুরিটা বের করে ওর পায়ের বাঁধন কেটে দিন। পুরোহিতের মুখ ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেল। কম্পিত হাতে ছুরি বের করলো সে। ঘরের খাটিয়াটা টেনে এনে তার ওপর উঠে যুবকটির পায়ের বাঁধন কেটে দিল সে। যুবকটির দেহ আহমেদ মুসা দুই হাত দিয়ে ধরে নিল এবং ধীরে ধীরে দাঁড় করাতে লাগলো। আহমেদ মুসার মনোযোগ পুরোহিতের দিক থেকে একটু বিচ্ছিন্ন হয়েছিল। পুরোহিত এরই সুযোগ গ্রহণ করল। ছুরি বাগিয়ে সে ঝাঁপিয়ে পড়ল আহমেদ মুসার ওপর। আহমেদ মুসার দুহাত তখনও যুবকটিকে ধরে আছে, তাই পুরোহিতকে শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে দেখেও আত্মরক্ষার জন্য কিছুই করতে পারল না সে। শুধু সেই মুহূর্তে যুবকটিকে নিয়ে সামনের দিকে একটু ঝুঁকে গিয়েছিল। পুরোহিত ঝাঁপিয়ে পড়েছিল আহমেদ মুসার ওপর। আহমেদ মুসা তার বাম কানের পাশে তীব্র যন্ত্রণা অনুভব করল।
যুবকটিকে নিয়ে আহমেদ মুসা পড়ে গিয়েছিল, কিন্তু পুরোহিত যেভাবে ছুরি মারতে চেয়েছিল সেভাবে পারেনি। শেষ মুহূর্তে আহমেদ মুসা তার দেহটা সামনের দিকে সরিয়ে নেয়, পুরোহিতের দেহটা কিছুটা ভারসাম্য হারায় ও আহমেদ মুসার পাশে পড়ে যায়। তবে তার হাতে ছুরিটা লক্ষ্যভ্রষ্ট হলেও আহমেদ মুসার মাথার বাম পাশের অনেকটা জায়গা চিরে বেরিয়ে যায়। আহমেদ মুসা পড়ে গিয়েই তার বাম হাত থেকে খসে পড়া রিভলভার কুড়িয়ে নিয়ে রিভলভারের ট্রিগারে হাত চেপেই নিজেকে ঘুরিয়ে নিল পুরোহিতের দিকে। দেখল পুরোহিতের চেহারা হয়ে উঠেছে হিংস্র বাঘের মতো। তার হাতের উদ্ধত ছুরি ছুটে আসছে তার বুক লক্ষ্য করে। আহমেদ মুসা তার তর্জনী চাপল রিভলভারের ট্রিগারে। আহমেদ মুসার বুক লক্ষ্য করে ছুটে আসা পুরোহিতের ছুরি তখন মাঝপথে। আহমেদ মুসার রিভলভারের গুলি পুরোহিতের ছুরি ধরা ডান হাতের কবজিতে গিয়ে আঘাত করল। ছুরি পড়ে গেল তার হাত থেকে। আহমেদ মুসা উঠে দাঁড়ালো। বা হাত দিয়ে আহমেদ মুসা তার মাথার আহত স্থানটা একটা ধারণা নেওয়ার চেষ্টা করল। দেখল ছুরির ফলার 4 ইঞ্চির পরিমাণ জায়গা চিরে গেছে। যুবকটি এ সময় ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আহমেদ মুসার দিকে তাকিয়ে বলল, ইস, আপনার মাথার আহত জায়গা থেকে ভীষণ রক্ত বেরোচ্ছে। উপরে এ সময় অনেকগুলো উত্তেজিত কথাবার্তা ও পায়ের শব্দ শোনা গেল। আহমেদ মুসা বুঝল দরজা খোলার সংকেত পেয়ে ওরা নিশ্চয়ই চলে এসেছে, এখনই ওরা নিচে নামবে। আহমেদ মুসা দ্রুত বলল যুবকটিকে, তুমি রিভলভার চালাতে জানো? যুবকটি উপরের কথাবার্তা ও দৌড়াদৌড়ি শব্দ শুনতে পেয়েছে। ভয়ে ফ্যাকাশে হয়ে উঠেছে তার মুখ। বলল, পারবো। আহমেদ মুসা তার পায়ের মোজায় গুজে রাখা একটা রিভলভার বের করে যুবকটির হাতে দিল। তারপর আহমেদ মুসা পুরোহিতকে টেনে তুলে দাঁড় করালো। বলল, চলো আমাদের সাথে। আহমেদ মুসা তাকে নিয়ে ঘর থেকে বের হয়ে এলো। পেছনে পেছনে হলো যুবকটি। সিঁড়ির গোড়ায় আসতেই আহমেদ মুসা সিঁড়ির মুখেই অনেকগুলো পায়ের শব্দ পেল। এক ঝটকায় আহমেদ মুসা পুরোহিতকে টেনে নিয়ে পেছনে সরে এলো। পুরোহিতকে যুবকটির দিকে ঠেলে দিয়ে বলল, তুমি এর দিকে নজর রাখো, কোনো শয়তানি যেন না করতে পারে। যুবকটি পুরোহিতকে টেনে নিয়ে তার দিকে রিভলভার বাগিয়ে সিঁড়ির তলায় গিয়ে দাঁড়ালো। আহমেদ মুসা তার ডান হাতে M10 বাগিয়ে সিঁড়ির গোড়ায় গিয়ে গুড়ি মেরে বসল। ঘরের আলোটা সিঁড়ির বিপরীত দিকের প্রান্তে থাকায় সিঁড়ির ছায়া পড়েছে এদিকে, যে কারণে সিঁড়ির গোড়াটা মোটামুটি অন্ধকার। সিঁড়ির মুখের দরজাটা প্রচণ্ড শব্দ খুলে গেল। আহমেদ মুসা সিঁড়ি দিয়ে নামার আগে দরজাটা ভেজে দিয়ে এসেছিল। আহমেদ মুসা বুঝলো কারো প্রচণ্ড লাথিতে দরজাটা খুলে গেল। দরজা খুলে যাবার পরই গুলির বৃষ্টি ছুটে এলো এদিকে। পায়ের শব্দ পাচ্ছে আহমেদ মুসা, অনেকগুলো পায়ের শব্দ। বুঝলো গুলি করতে করতে ওরা নামছে। যতই ওরা নামছে গুলি বৃষ্টির গতি সিঁড়ির গোড়া থেকে ততই সরে যাচ্ছে। একসময় গুলির গতি সিঁড়ির গোড়া থেকে আরও সরে গেল এবং অনেকটা মেঝের সমান্তরাল হয়ে উঠল। আহমেদ মুসা বুঝলো ওরা সিঁড়ির মাঝামাঝি অংশে পৌঁছে গেছে। আহমেদ মুসা M10-এর ট্রিগারে তর্জনী চেপে এক ধাপ পরিমাণ সামনে এগিয়ে এক ঝটকায় উঠে দাঁড়ালো। তার M10 মেশিন রিভলভারের নল তখন সিঁড়ির সমান্তরালে উপরের দিকে। সিঁড়িতে ওরা তখন 4 জন আর সিঁড়ির মুখে দাঁড়িয়েছিল 2 জন। আহমেদ মুসার আকস্মিক আক্রমণের মুখে ওরা ওদের স্টেন গান আহমেদ মুসার দিকে ঘুরিয়ে নিতে পারল না। আহমেদ মুসা তার ভয়ঙ্কর M10-এর ট্রিগারে মাত্র কয়েক সেকেন্ড চেপে রেখে সিঁড়ির এই লোকদের উপর ঘুরিয়ে নিয়ে এলো। 6টি দেহ বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে গেল, ঝরে পড়ল সিঁড়ির ওপর। গুলি থামিয়ে আহমেদ মুসা ডাকলো যুবকটিকে। যুবকটি পুরোহিতকে সঙ্গে নিয়ে আহমেদ মুসার কাছে এলো। আহমেদ মুসা পুরোহিতকে সামনে নিয়ে বলল, ওঠো সিঁড়ি দিয়ে। পুরোহিত তার গুলিবিদ্ধ ডান হাতকে বাম হাত দিয়ে চেপে ধরে আসে। সে আহমেদ মুসার নির্দেশের সঙ্গে সঙ্গে সিঁড়ির উপরে উঠতে লাগলো। আহমেদ মুসা তার ঠিক পেছনে আর যুবকটি আহমেদ মুসার পেছনে। সিঁড়ির মুখের কাছাকাছি গিয়ে আহমেদ মুসা তার বাঁ হাত দিয়ে পুরোহিতের গলা পেঁচিয়ে নিজের দেহের সাথে সেটে নিয়ে যুবকটিকে নির্দেশ দিল, তুমি ঠিক আমার পেছনে থাকবে এবং পেছনের দিকটা সামলাবে। পুরোহিতকে ঢাল হিসেবে সামনে রেখে আহমেদ মুসা উঠে এলো সিঁড়ির মাথায়। তার ডান হাতে উদ্যত M10 মেশিন রিভলভার। সিঁড়ির মাথায় উঠতেই আহমেদ মুসা দেখল ওরা আরও 4 জন ছুটে আসছে সিঁড়ির মুখের দিকে। ওদের হাতে উদ্যত স্টেন গান। কিন্তু গুলি করতে গিয়ে মুহূর্তের জন্য দ্বিধার সৃষ্টি হয়েছিল তাদের মধ্যে। তারা দেখল তারা গুলি করলে প্রথমে মারা পড়বে পুরোহিত। তাদের এই দ্বিধার সুযোগ নিল আহমেদ মুসা। তার M10 রিভলভার এক ঝাঁক গুলি ওদের 4 জনকে ছেঁকে ধরল। ওদের 4 জনের রক্তাক্ত দেহে ঝরে পড়ল মাটিতে। দোতলা থেকে নেমে আসা সিঁড়ি দিয়ে আরও 2 জন নামছিল। তারা 4 জনের অবস্থা দেখে ছুটে পালালো সিঁড়ি দিয়ে ওপরে। শোনা যাচ্ছে ওপরে বিরাট হইচই চলছে। আহমেদ মুসা ভাবলো দোতলার পথে প্রধান গেট দিয়ে বেরোনো সম্ভব নয়। মনে পড়ল তার পুরোহিতের কাছে শোনা এই হলঘরের 4টি স্টিলের গেটের কথা। খুশি হয়ে উঠল আহমেদ মুসা। তার বাঁ পাশে এই হলঘরের দক্ষিণে দেয়াল। এ দেয়ালে খুব সামনেই এ ধরনের একটা গেট। আহমেদ মুসা পুরোহিতকে ওইভাবে সামনে ধরে রেখে পিছু হটে চলল দক্ষিণ দেয়ালে সেই স্টিল গেটের কাছে।
আহমেদ মুসা আরও খুশি হলো এই ভেবে যে এ দেয়ালের পর চত্বরটা, তারপরেই নদী। বন্ধ স্টিল গেটের সামনে গিয়ে আহমেদ মুসা ছেড়ে দিল পুরোহিতকে। আহমেদ মুসা বিস্মিত হলো, ওরা আর কেউ এই হলঘরে আসছে না কেন? নিহত এই 10 জনই কি ওদের সশস্ত্র প্রহরী ছিল, না অন্য কোনো পরিকল্পনা? আহমেদ মুসা স্টিলের দরজার কি হোলটা পরীক্ষা করতে করতে পুরোহিতকে জিজ্ঞেস করলো, মন্দিরে আপনাদের প্রহরী কতজন? 14 জন, 2 জন ছুটিতে, বলল পুরোহিত। এতক্ষণে কি পুলিশ এসে পৌঁছেছে বাইরে? বলল আহমেদ মুসা। পুলিশ? বিস্ময় প্রকাশ করল পুরোহিত। আহমেদ মুসা তার দিকে রিভলভার তাক করে বলল, ভনিতা ছাড়ো মহারাজ। কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে সংকেত দেবার ব্যবস্থা মন্দিরে আছে। পুলিশ নিশ্চয়ই এসেছে, আমি জিজ্ঞেস করছি ওরা এখানে আসছে না কেন? পুরোহিত বেদনায় কুকড়ে গিয়ে বিস্মিত চোখে তাকালো আহমেদ মুসার দিকে। আহমেদ মুসা ওই গোপন ঘাটির বিষয়টা জানলো কি করে, এটাই বোধ হয় তার বিস্ময়ের কারণ। একটু সময় নিয়ে বলল সে, পুলিশ উপরের হলরুমে এসে অপেক্ষা করতে পারে, আবার মন্দিরের চত্বরে পজিশন নিতে পারে, আমি ঠিক জানি না। আহমেদ মুসা যুবকটির দিকে তাকালো, বলল, এই দরজার পরে একটা চত্বর, তারপরেই নদী। নদীর ঘাটে গিয়ে আমাদের নৌকায় উঠতে হবে। আমার পেছন পেছন আসবে, যদি দরকার হয় পেছন দিকটা সামাল দেবে। আহমেদ মুসা এবার ফিরে দাঁড়িয়ে দরজার দিকে মনোযোগ দিল। গুলি করে তালা ভাঙ্গা ছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু এ তালা ভাঙ্গার শব্দে শত্রুপক্ষ আমাদের অবস্থান জেনে যাবে এবং আমাদের পরিকল্পনা কী তাও বুঝতে পারবে। কিন্তু গুলি করে তালা ভাঙ্গা ছাড়া আর কোনো উপায়ও নেই। দরজার কি হলে রিভলভার নল ঠেকিয়ে গুলি করল আহমেদ মুসা। খুলে ফেলল দরজা এক ঝটকায়। তার হাতে উদ্যত M10, অন্যদিকে পুরোহিতকে ধরে রেখেছে সামনে। জায়গাটা মন্দিরের বিশালাকার মূল প্রবেশ সিঁড়ির পাশেই। আহমেদ মুসা সামনে কাউকেই দেখল না, তবে সিঁড়ির ওপর দিকে মানুষের হইচই ও পায়ের শব্দ পাওয়া গেল। আহমেদ মুসা বুঝতে পারল ওরা নিচের শব্দ শুনতে পেয়েছে। পেছনে তাকিয়ে আহমেদ মুসা দ্রুত কণ্ঠে যুবককে বলল, তুমি সবসময় আমার পেছনে থাকবে। এই বলে আহমেদ মুসা পুরোহিতকে ঠেলে নিয়ে ছুটল সিঁড়ির গোড়া বরাবর। সিঁড়ির গোড়ায় পৌঁছে আহমেদ মুসা ঘুরে দাঁড়ালো। M10-এর ট্রিগারে ছিল তার আঙ্গুল। ঘুরবার সময় ট্রিগারে চেপে বসল তার তর্জনী। বৃষ্টির মতো গুলি ছুটে গেল উপরের দিকে। গুলি বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও লোকগুলো সিঁড়ির ওপর পড়ে গেল। কয়জন গুলি খেয়ে পড়লো আর কয়জন বাঁচার জন্য শুয়ে পড়লো তা বুঝল না আহমেদ মুসা, বোঝার সময়ও তার নেই। পুলিশ ও লোকগুলো সব সিঁড়ির উপর পড়ে যেতেই পুরোহিতকে ছেড়ে দিয়ে বাম হাত দিয়ে পকেট থেকে ডিমের মতো স্পক বোমা বের করলো আহমেদ মুসা। বোমা বের করেই ছুঁড়ে মারল সেটা সিঁড়ি লক্ষ্য করে। বোমা ফাটার চেয়ে হালকা শব্দে স্মোক বোমা বিস্ফোরিত হলো। সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় ছেয়ে গেল সিঁড়ি ও তার আশপাশটা। প্রাচীরের দিকে ঘুরে দাঁড়িয়ে যুবককে বলল, দৌড় দাও। তারপর আহমেদ মুসা পুরোহিতকে বলল, তুমি এখানে শুয়ে পড়ো, না হলে গুলিতে মরবে। এই বলে সে ছুটল প্রাচীরের দরজার দিকে। তার পেছনে ছুটছে যুবকটি। সিঁড়ির দিক থেকে গুলির শব্দ হতে লাগলো, কিন্তু আন্দাজের ওপর ছোড়া গুলির 2-1টা গুলি আশপাশ দিয়ে চলে গেল। আহমেদ মুসারা নিরাপদে পার হলো প্রাচীরের দরজা। প্রাচীরের পাশের রাস্তা ধরে ছুটে চলল আহমেদ মুসা ও যুবকটি। আহমেদ মুসার লক্ষ্য ঘাটে বেঁধে আসা বোটটি। বোটে উঠল তারা দুজন। আহমেদ মুসা বসল গিয়ে ড্রাইভিং সিটে। বোটে স্টার্ট দিয়ে তারপর রিভলভার তাক করলো যেটিতে বেঁধে রাখা অন্য একটি বোটকে। ট্রিগার টিপল আহমেদ মুসা। কয়েকটা গুলি গিয়ে বিদ্ধ করলো বোটের ওয়াটার লাইন ঘেঁষে। বোটের গায়ে কয়েকটা গর্তের সৃষ্টি হলো। আহমেদ মুসা হাসলো, বলল, ওরা ওই বোটটা নিয়ে 50 গজও এগোতে পারবে না। আহমেদ মুসার বোট যখন চলতে শুরু করলো, তারা দেখলো 3 জন পুলিশ ও আরও কয়েকজন লোক মন্দির থেকে ছুটে এসে যেটিতে বাঁধা সেই বোটে উঠল। স্টার্ট নিয়ে ছুটে চলতে শুরু করলো তাদের বোট। মাত্র কয়েক মিনিট দূর থেকে আহমেদ মুসারা আলোর আঁকাবাঁকা গতি দেখে বুঝলো ওই বোটে হইচই শুরু হয়ে গেছে। আলোর গতি বেঁকে গেল। বোট তারা কুলে ভেরাবার চেষ্টা করছে বুঝলো আহমেদ মুসারা, কিন্তু পারল না। আলোটা তলিয়ে গেল। আহমেদ মুসারা তখন অনেক দূর চলে এসেছে। পুলিশের পক্ষে নতুন করে বোট জোগাড় করে আবার আহমেদ মুসাদের পিছু নেওয়া সম্ভব নয়। আহমেদ মুসা এবং যুবকটির চোখে মুখে স্বস্তির চিহ্ন ফুটে উঠল। আপনাকে ধন্যবাদ স্যার, আপনি রীতিমতো এক যুদ্ধ করেছেন। আমি নিজ চোখে না দেখলে একে মনে হতো এক সিনেমার গল্প। একজন মাত্র লোক এমন অসাধ্য সাধন করতে পারে তা আমার কাছে এতদিন অবিশ্বাস্য ছিল, বলল যুবকটি। আহমেদ মুসা কোনো জবাব দিল না। যুবকটি আবার কথা বলল, স্যার, আজকের রাতে আমার শেষ রাত ছিল, আপনি আমাকে বাঁচিয়েছেন। কে আপনি স্যার? যুবকটির প্রশ্ন জবাব না দিয়ে আহমেদ মুসা জিজ্ঞেস করলো, তুমি কি ওয়াঙালি? জি না, আমি ওবান্ডো এল টেরেক। আপনি ওয়াঙালিকে চেনেন? যুবকটির প্রশ্নের জবাব না দিয়ে আহমেদ মুসা বলল, তুমি চেনো ওয়াঙালিকে? চিনি না, তবে ওদের কথাবার্তায় ওয়াঙালির নাম শুনেছি। উনি তো এখানেই ছিলেন, আজ বিকেলে অন্য কোথাও নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে?
তা জানতে পারিনি, তবে ওদের কথা থেকে শুনেছি আগামীকাল 20 তারিখের পর ওরা ওয়াঙালিকে হত্যা করবে। কিন্তু আপনি তাকে চেনেন? চিনি না, কিন্তু জানি তাকে উদ্ধার করার জন্যই আমার এই ঘোরাঘুরি। ঈশ্বরকে ধন্যবাদ, তাকে উদ্ধার করতে এসে আমাকে উদ্ধার করলেন। আমিও ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি, আমার অভিযান ব্যর্থ হয়নি। ওয়াঙালিকে উদ্ধার করতে না পারলেও তোমাকে উদ্ধার করেছি। কিন্তু স্যার, বিপদ আমার কাটেনি। আর সন্ধ্যায় ওদের একজনের কাছে শুনলাম আজই ওরা আমার স্ত্রীকে কিডন্যাপ করবে, তাকে এনে অত্যাচার করে আমাকে কথা বলতে বাধ্য করবে। ভেঙে পড়া কণ্ঠে বলল ওভান্ড। তোমাকে কি বলাতে চাই? কি শত্রুতা ওদের সাথে তোমার? বলল, সে অনেক কথা স্যার, বলছি, কিন্তু তার আগে আপনার মাথা থেকে রক্ত পড়ছে, সেটা বন্ধ করা জরুরি। এই বলে উঠে দাঁড়ালো ওভান্ড। না ওভান্ড, বসো। রক্ত যা পড়ার তা পড়ে গেছে, এখন তেমন একটা পড়ছে না, এখনই বন্ধ হয়ে যাবে। তুমি বলো তোমার কথা। ওভান্ড বসলো আহমেদ মুসার কাছাকাছি এসে। বলল, স্যার, এই সুরিনাম নদীর মুখে নদীর ঠিক উত্তর উপকূল ঘেঁষে এই পারামারিবো শহরের পূর্ব প্রান্তে আমাদের 500 একরের একটা এস্টেট আছে। এস্টেটের ঠিক মাঝ বরাবর আমাদের বাড়ি। বাড়িটা প্রায় বিলীন হয়ে গেছে সেই দুর্গের মধ্যে। দুর্গকে কাপ্তান দুর্গ বলতো। সেই হিসেবে আমাদের বাড়িকেও কাপ্তান বা টেরেক বাড়ি বলা হয়। ওদের চোখ দুর্গ এলাকার ওপর। ওরা আমাদের গোটা এস্টেটটাই দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে কিনতে চেয়েছিল। আমরা রাজি হইনি। শেষে ওরা দুর্গ এলাকা কিনতে চায় এবং আমাদের বাড়ি সরিয়ে নিতে বলে। ওরা কয়েক গুণ বেশি দামে জায়গাটা কিনবে এবং অন্যত্র বাড়িও তৈরি করে দেবে। কিন্তু এতে আমরা সম্মত হইনি। এটা নিয়েই বিরোধের সূত্রপাত। শেষ পর্যন্ত ওরা আমাকে কিডন্যাপ করেছে। ওরা আমার কাছে দুটো জিনিস জানতে চাচ্ছে। একটা হলো পরিবারের পুরনো কাগজপত্রের বাক্সটা কার কাছে, কোথায় আছে। দ্বিতীয়টা হলো দুর্গ এলাকা বিক্রি করার সম্মতি। জায়গাটা তোমরা ছাড়ছো না কেন? পুরনো কাগজপত্রে কি আছে? ওই স্টেটের সাথে, ওই দুর্গের সাথে আমাদের শত শত বছরের পারিবারিক ইতিহাস জড়িত। কোনো মূল্যেই এটা আমরা কাউকে দিতে পারি না। আর আমাদের পারিবারিক পুরনো কাগজপত্র, ওটাও আমাদের পরিবারের এক অতি মূল্যবান সম্পদ। ওই কাগজপত্রের আমরা অনেক কিছুই বুঝি না, ব্যবহারিক কোনো মূল্যও নেই। তবু আমাদের পরিবার ওটা এতদিন যক্ষের ধনের মতো আগলে রেখেছে। কাউকে কোনো মূল্যেই আমরা দিতে পারি না ওটা। এসবের জন্য ওরা এত মরিয়া হয়ে উঠেছে কেন? আমরা এর রহস্য জানতাম না, কিন্তু ওদের কাছ থেকে একটা কাহিনী শুনেছি। কয়েকদিন আগে চোখ বন্ধ করে মরার মতো পড়েছিলাম। দীর্ঘক্ষণ নানা রকম নির্যাতন চালাবার পর ওরা বসে জিরিয়ে নিচ্ছিল। ওরা মনে করেছিল আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। ওরা দুজন গল্প করছিল। ওদের গল্প থেকে জানলাম দুর্গের কোনো এক বিশেষ স্থানে জাহাজ ভরে আনা সোনা পুঁতে রাখা হয়েছে। আমাদের পারিবারিক কাগজপত্রে কোথাও স্বর্ণ রাখা আছে, তার সংকেত পাওয়া যাবে। এ ধরনের গুপ্তধনের কথা তোমার পরিবার জানে না, কিন্তু ওরা জানলো কি করে? ওদের গল্পে এ বিষয়ে কিছু জানলাম। ওরা বলল ত্রিনিদাদের সামনে কোথায় যেন কলম্বাসের জাহাজবহর হ্যারিকেনে কবলে পড়েছিল। সবাই জানে সে হ্যারিকেনে 20টি জাহাজ ডুবে যায়, কিন্তু আসলে ডুবে 19টি। একটি জাহাজ ক্যাপ্টেনের অদ্ভুত দক্ষতায় ক্ষতিগ্রস্ত হয়ে বেঁচে যায়, কিন্তু হ্যারিকেন তাড়িত হয়ে চলে আসে সুরিনাম উপকূলে। ভীষণ ক্ষতিগ্রস্ত জাহাজ ডুবে যাবার আগেই জাহাজের ক্যাপ্টেন এল টেরেক জাহাজ বোঝাই সোনা উপকূলে নামিয়ে নেয়। শুনতে রূপকথার মতো লাগলো। সোনা পাগল ইউরোপীয়দের এমন হাজারো গল্প আছে, আবার হতে পারে এটা সত্য ঘটনা। আপনি ঠিকই বলেছেন, আমার কাছেও একে রূপকথার মতো মনে হয়েছে। ইউরোপের কথা বলছেন কেন? সোনা নিয়ে লাখো কাহিনী আছে আমাদের আমেরিকাতেও। আর সেই গল্পের অনুসরণে সোনা খুঁজতে গিয়ে কত লোক যে কতভাবে হারিয়ে গেছে তার ইয়ত্তা নেই। একথা বলে এই ওভান্ড দ্রুত চোখ তুলে আহমেদ মুসার দিকে তাকালো এবং দ্রুত কণ্ঠেই বলল, স্যার, আমার ওয়াইফকে কিডন্যাপ করতে ওদের আজ যাওয়ার কথা, যদি গিয়ে থাকে। ওভান্ডর কথায় যেন কান্না ঝরে পড়ল। আহমেদ মুসা বোটের স্পিড বাড়িয়ে দিল। বলল, আল্লাহ ভরসা ওভান্ড, চলো দেখা যাক। কিডন্যাপ করলে ওরা ওকে কোথায় নিয়ে যাবে? আমি যেখানে বন্দি ছিলাম সেখানে আমার কাছে নিয়ে যাবার কথা। আচ্ছা, চলো দেখা যাক। এই বলে আহমেদ মুসা আবার সামনের দিকে মনোযোগ দিল। সবটুকু শক্তি দিয়ে এগিয়ে চলছে বোট। ওভান্ড এল টেরেকের এস্টেটে প্রবেশ করলো ওভান্ডদের গাড়ি। ড্রাইভ করছিল আহমেদ মুসা। এস্টেটের মাঝখানে ওভান্ডদের বাড়ি। বাড়ির চারিদিকে এস্টেট জুড়ে বাগান ও ফসলের ক্ষেত, মাঝে মাঝে জঙ্গলাকীর্ণ টিলা। নদীর তীর থেকে একটা প্রশস্ত পাথুরের রাস্তা এস্টেটের গেট পেরিয়ে এস্টেটের ভেতর দিয়ে এগিয়ে গেছে বাড়ির দিকে। পাথুরের রাস্তার দুধারে ফসলের ক্ষেত, দু একটা টিলাকে অতিক্রম করতে হয়েছে রাস্তাকে। এস্টেটের উত্তর ও পশ্চিম অংশে বাগান। গোটা এস্টেটটাই প্রাচীর দিয়ে ঘেরা। এস্টেটের রাস্তা দিয়ে বাড়িতে পৌঁছার মাঝামাঝি পথে এসেছে আহমেদ মুসার গাড়ি। আহমেদ মুসা দেখলো ওভান্ডর বাড়ির দিকে 4টি হেডলাইট দ্রুত এগিয়ে আসছে। তোমাদের কয়টি গাড়ি ওভান্ড? জিজ্ঞেস করলো আহমেদ মুসা। 2টো গাড়ি।
এই একটা আরেকটা বাড়িতে আছে, বলল ওবান্ড। তাহলে এত রাতে তোমাদের বাড়ি থেকে দুটো গাড়ি একসাথে বেরিয়ে আসছে কেন? প্রশ্ন আহমেদ মুসা। আমিও তাই ভাবছি। তাহলে কি? কথা শেষ না করেই থেমে গেল ওবান্ড। তার কণ্ঠে ঝরে পড়ল উদ্বেগ। তোমার আশঙ্কা মনে হয় ঠিক ওবান্ড। এই বলে আহমেদ মুসা তার গাড়ি রাস্তার ঠিক মাঝ বরাবর নিয়ে এগিয়ে চলল। রাস্তা প্রশস্ত হলেও পাশাপাশি দুটি গাড়ি চলার মতো নয়। আহমেদ মুসার গাড়ি রাস্তার মাঝখানে আসায় তার গাড়ি পাশ কাটিয়ে যাবার আর রাস্তা থাকলো না। রাস্তার দুপাশে ধানের ক্ষেত। ক্ষেত রাস্তা থেকে নিচু এবং তাতে পানি রয়েছে। সামনের দুটি গাড়ি একদম কাছে চলে এসেছে, সাইড দেবার জন্য অবিরাম হর্ন দিচ্ছে। আহমেদ মুসা তার M10 হাতে নিল। তারপর ওবান্ডকে বলল, গোলাগুলি শুরু হলে তুমি গাড়ির মেঝেতে শুয়ে পড়বে। আহমেদ মুসা গাড়ি থেকে নামার সময় ওবান্ড বলল, আমার কাছেও রিভলভার আছে, আমিও নামতে পারি। তোমার পরিবারের কেউ যদি ওদের গাড়িতে থাকে তাহলে আমাদের পক্ষ থেকে গুলিগোলা সাবধান হতে হবে। আপাতত গাড়িতেই থাকো। আহমেদ মুসা নামলো গাড়ি থেকে। তারপর দ্রুত এগিয়ে গাড়ির সামনের ঢাকনা তুলে ফেলল। একটু ঝুঁকে পড়ে গাড়ির ইঞ্জিনের এটা ওটা পরীক্ষা করতে লাগলো, যেন খারাপ গাড়ি সারাবার চেষ্টা করছে। বাম হাত দিয়ে ইঞ্জিনের এটা ওটা দেখলেও তার কান সতর্ক এবং ডান হাতে তার M10 প্রস্তুত। ওদের দু গাড়ি এসে আহমেদ মুসার গাড়ির 5-6 গজ সামনে দাঁড়িয়ে গেল। গাড়ি দাঁড় করিয়ে দু গাড়ি থেকে 4-5 জন একসাথে নেমে পড়ল। প্রায় সমস্বরে চিৎকার করে উঠল। অকথ্য গালি দিয়ে তারা বলে উঠল, গাড়ি সরা এখান থেকে। আহমেদ মুসা সোজা হয়ে দাঁড়ালো, নরম কণ্ঠে বলল, কি করব স্যার, হঠাৎ গাড়ি খারাপ হয়ে গেল। কি করবি? গাড়ি ঠেলে নিচে ফেলে দে, ওদের একজন চিৎকার করে বলল। স্যার একটু অপেক্ষা করুন, আমি কাপ্তান বাড়ি থেকে 1 খণ্ড তার নিয়ে আসি, তাহলে গাড়ি ঠিক হয়ে যাবে। আহমেদ মুসার কণ্ঠে অনুনয়ের সুর। আরও দুজন ওদের গাড়ি থেকে নামলো। ওরা একসাথে চিৎকার করে উঠল, এক মুহূর্ত সময় দেব না, ঠেলে ফেলে দাও গাড়ি নিচে। স্যার, কাপ্তান বাড়ির একজন সম্মানিত মেহমান আছে গাড়িতে। আহমেদ মুসার অসহায় সুর। শালা আবার কথা বলে, জাহান নামে যা কাপ্তান বাড়ির মেহমান। এখনই গাড়ি সরা, নয়তো গুলি খাবি। আমি তো একা গাড়ি ঠেলে ফেলতে পারবো না স্যার, ফেললে তুলতে পারবো না। আপনারা একটু রহম করুন স্যার, আপনারা তো কাপ্তান বাড়ি থেকে এলেন। আহমেদ মুসা যেন ওদের বুঝাবার জন্য মরিয়া। হ্যাঁ এলাম, আমরা কাপ্তান বাড়ির মাথায় বাড়ি মেরে এলাম। একটু কান পেতে শোন, ও বাড়ির কান্না শুনতে পাবি। আমরা ওদের ধ্বংস করতে চাই। এই বলে লোকটি ওদের সবাইকে আহ্বান করে বলল, এসো তোমরা সবাই, ও শালাকে দিয়ে হবে না, আমরা গাড়ি ফেলে দিয়ে পথ পরিষ্কার করি। ওরা সবাই এগিয়ে আসছে আহমেদ মুসার গাড়ির দিকে। মোট 7 জন ওরা। আহমেদ মুসার ডান হাত বিদ্যুৎ বেগে বেরিয়ে এলো। M10-এর ট্রিগারই ছিল তার তর্জনী। শুধু তর্জনী চেপে ধরল সে ট্রিগারটায়, আর ঘুরিয়ে নিল M10-এর নল ওদের উপর দিয়ে। আহমেদ মুসার M10-এর নল থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছিল। এ সময় দেখতে পেল সামনের গাড়ির দরজা আস্তে আস্তে খুলে যাচ্ছে। একজন লোক আধখোলা দরজার ফাঁক দিয়ে গড়িয়ে পড়ল মাটিতে। তার হাতে তাক করা রিভলভার। সে মাটিতে পড়ার সাথে সাথেই তার রিভলভার থেকে গুলি বেরিয়ে আসতো, কিন্তু আহমেদ মুসা প্রস্তুত ছিল তার আগে থেকেই। তার M10-এর এক ঝাঁক গুলি গিয়ে দরজাও লোকটিকে আহত করল। গুলির ধাক্কায় দরজা বন্ধ হয়ে যাওয়ায় লোকটার গোটা দেহই চলে এলো আহমেদ মুসার M10-এর আওতায়। গুলির ঝাঁক লোকটিকে একেবারে ভর্তা করে ফেলল। M10 বাগিয়ে আহমেদ মুসা ছুটল গাড়ি দুটির দিকে, কিন্তু সামনের গাড়িতে কাউকেই দেখল না। পেছনের গাড়িতে লোকটির লাশ যেখানে পড়েছিল সেই দরজার জানালা দিয়ে আহমেদ মুসা দেখল একজন মেয়ে মুখ বাঁধা অবস্থায় পেছনের সিটে বসে আছে। মেয়েটিকে দেখে আহমেদ মুসা মুখ ফিরিয়ে ডাকলো, ওবান্ড, বেরাও গাড়ি থেকে, এদিকে এসো। ছুটে এলো ওবান্ড। আহমেদ মুসা গাড়ির দরজা আগেই খুলে ফেলেছিল। ওবান্ড দরজা দিয়ে একবার তাকিয়ে ঢুকে গেল ভেতরে। মুখের বাঁধন খুলে ফেলল মেয়েটির। বলল দ্রুত কণ্ঠে, জ্যাকি, তুমি ঠিক আছো তো? ঢুকরে কেঁদে উঠল মেয়েটি, ঝাঁপিয়ে পড়ল ওবান্ডর বুকে। ওবান্ড মেয়েটির পিঠ চাপড়ে বলল, আর ভয় নেই জ্যাকি, আমি ফিরে আসতে পেরেছি, তুমি মুক্ত হয়েছ। ওবান্ড মেয়েটিকে গাড়ি থেকে বের করে আনলো। এখান থেকে ওবান্ডদের বাড়ি খুব বেশি দূরে নয়। সেদিকে তাকিয়ে ওবান্ড চিৎকার করে ডাকলো, জন, আলফ্রেড, দিয়েগো। তার ডাকার সাথে সাথেই ওদিকের অন্ধকার থেকে কয়েকটা টর্চ জ্বলে উঠল এবং কয়েকটি কণ্ঠ চিৎকার করে উঠল, আমরা আসি, আমরা আসছি। অল্পক্ষণের মধ্যেই ছুটে এলো 5 জন লোক। 5 জনের মধ্যে রয়েছে একজন তরুণী। সে এসেই কেঁদে উঠে জড়িয়ে ধরল ওবান্ডকে। ওবান্ড তাকে সান্ত্বনা দিয়ে আহমেদ মুসার দিকে তাকিয়ে তরুণীটিকে দেখিয়ে বলল, এ আমার ছোট বোন লিসা টেরেক। আহমেদ মুসা হাতের M10 মেশিন রিভলভারটি কোটের নিচে শোল্ডার হোলস্টার রাখতে রাখতে তরুণীটিকে স্নেহের স্বরে বলল, কান্না কেন, ভাইকে ফিরে পেয়েছো, এখন হাসতে হবে। ওবান্ড বাকিদেরকে দেখিয়ে বলল, ওরা আমাদের এস্টেটের কর্মচারী। একজন মাঝবয়সীকে দেখিয়ে বলল, ইনি আমাদের এস্টেটের ম্যানেজার। ওবান্ড থামতে আহমেদ মুসা বলল, ওবান্ড, তোমার এখানে কোনো কাজ নেই,
তুমি অ্যাডামকে নিয়ে বাড়িতে যাও। আপনিও চলুন, বলল ওবান্ড। কথা বলো না, তুমি যাও, এদিকের কাজ সেরে ওদের নিয়ে আমি আসছি, আহমেদ মুসা বলল। এখানে তো আর কোনো কাজ নেই, বলল ওবান্ড। ওবান্ড, আমি এদের 8 জন এবং গাড়ি দুটো সার্চ করে দেখব, তারপর লাশগুলো ও গাড়ির ব্যবস্থা করে আমি আসছি। ওবান্ডর শোবার ঘরে ওবান্ড, তার স্ত্রী জ্যাকোলিন, তার মা ও দাদি বসে গল্প করছিল। ঘরে প্রবেশ করলো ওবান্ডর ছোট বোন লিসা টেরেক। বলল, 7টা বাজে ভাইয়া, তোমার মেহমানকে তো ডাকতে হবে 7:30টায়। এই তো ঘুমালো 4:30টায়, 7:30টায় উঠবে কি করে, বলল ওবান্ডর মা। কিন্তু উনি বারবার বলেছেন 7:30টায় ওকে উঠতে হবে, জোর দিয়ে বলল লিসা টেরেক। ওর চেয়ে দেখি তোমার গরজ বেশি। মুখ লাল হয়ে উঠল লিসার। লিসার বয়স 20 বছরের মতো হবে, পারামারিবো স্টেট ইউনিভার্সিটিতে পড়ে। লিসা নিজেকে সামলে নিয়ে বিক্ষুব্ধ হয়ে উঠল। বলল, ভাবি, মাত্র ঘন্টা 2-এর কথাবার্তায় আমরা সবাই দেখেছি উনি কথা কম বলেন, কিন্তু যা বলেন তার মধ্যে কথার কথা থাকে না। এ সময় ওবান্ডর মা বলল, ও মানুষ নয় বেটা, ও নিশ্চয়ই কোনো দেবদূত। তোমার কাছে ও বৌমার কাছে যা শুনলাম, যেভাবে তোমাকেও জ্যাকিকে সে উদ্ধার করেছে, তা কোনো একজন মানুষের পক্ষে সম্ভব নয়। ভেবে দেখো, এই রাতে 18-19 জন লোক মরেছে তার হাতে। নিজের জীবন বিপন্ন করেই সে এটা করেছে। ঈশ্বর বাসার মঙ্গল করুন। যে ওয়াঙালিকে তিনি উদ্ধার করতে গিয়েছিল, সে ওয়াঙালি কে ভাইয়া, বলল লিসা। তা ওকে জিজ্ঞেস করিনি, বলল ওবান্ড। এক ওয়াঙালি কথা আমি জানি, উনি আমাদের বিশ্ববিদ্যালয়ের বোধহয় শেষ বর্ষের ছাত্র, খুব ভালো ছাত্র, কিন্তু রাজনৈতিক কর্মী। ছাত্র আন্দোলনে সবসময় সক্রিয়, খুব জনপ্রিয়। শুনেছি উনি নিখোঁজ। ওর সাথে আমাদের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ হাত্তা নাসুমনের মেয়ে ফাতিমা নাসুমনের বিয়ের কথা ছিল, বলল লিসা। সে ওয়াঙালিও হতে পারে, আমি জানি না, ওবান্ড বলল। তোমার মেহমানের নাম কি ভাইয়া? ওবান্ডর মুখে বিব্রত ভাব দেখা দিল, তারপর হাসল সে। বলল, তার নাম জিজ্ঞেস করার সুযোগ আমি পাইনি। লিসা বলল, আমার মনে হয় সে মুসলমান ভাইয়া। কেমন করে বুঝলি, জিজ্ঞেস করল ওবান্ড। সে শোবার আগে প্রার্থনা করছিল, মুসলমানরা ভাবে প্রার্থনা করে, বলল লিসা। হতে পারে, কারণ তিনি যাকে খুঁজছেন সেই ওয়াঙালিও তো মুসলমান। এ সময় কাজের মেয়ে এসে খবর দিল মেহমান ঘুম থেকে উঠেছেন। লাফ দিয়ে উঠল ওবান্ড। ওবান্ডর মাও উঠল, বলল, চল আমিও যাব। ওবান্ডর দাদিও তার হাতের লাঠিটা খাড়া করে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, চল আমরাও যাই, রাতে তো কথা বলা হয়নি। নাস্তা কি রেডি, কাজের মেয়েকে জিজ্ঞেস করলো ওবান্ডর মা। হ্যাঁ রেডি। তাহলে টেবিলে দাও, বলে ওবান্ডর মা ওবান্ডর দিকে তাকিয়ে বলল, যাও মেহমানকে নিয়ে এসো, নাস্তা করে কথা বলা যাবে। ওবান্ড চলে গেল মেহমানখানার দিকে। ওবান্ডর মা চলল নাস্তার টেবিলের দিকে। নাস্তা শেষে সবাই এসে ওবান্ডদের ফ্যামিলি ড্রয়িং রুমে বসল। ওবান্ডর দাদি সোফায় আহমেদ মুসার পাশে বসতে বসতে বলল, ভাই, রাতেও তুমি মুরগি খাসি কিছুই খাওনি, শুধু ডিম খেয়েছো। এখনও শুধু ডিম আর ব্রেডই খেলে, সবজিও খেলে না, কারণ কি বলো তো? আহমেদ মুসাকে একটু বিব্রত দেখালো, বলল, সরি দাদি, আপনাদের বিপদে ফেলেছি, কিন্তু কি করব, আমাদের ধর্মের বিধান হলো আল্লাহর নাম নিয়ে জবাই করা নয় এমন গোশত খাওয়া যাবে না। সাধারণত আমেরিকান দেশগুলোতে সবজিতে শুকুরের গোশত ব্যবহার করে, এজন্য আমি সবজি খাওয়া এড়িয়ে গেলাম। তুমি আগে বলনি কেন, বলল ওবান্ডর দাদি। হাসলো আহমেদ মুসা, বলল, খুবই ছোট একটা ব্যাপার, জানি আপনাদের কষ্ট দেওয়া আমি ঠিক মনে করিনি, কিন্তু নিজেকে কষ্ট দেওয়া ঠিক বুঝি। বলে ওবান্ডর দাদি প্রসঙ্গ পরিবর্তন করে উঠল, তোমাদের ওই বিধানের তাৎপর্য কি বলো তো? আহমেদ মুসা গম্ভীর হলো, বলল, 2-1 কথায় এর জবাব দেওয়া মুশকিল। স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক, সৃষ্টির পেছনে স্রষ্টার উদ্দেশ্য, স্রষ্টার প্রতি সৃষ্টির দায়িত্ব ইত্যাদি অনেক কথা বলতে হয়। সংক্ষেপে এটুকু বলতে পারি, সব কিছু আল্লাহর সৃষ্টি। এক সৃষ্টির অধিকার নেই আরেক সৃষ্টিকে হত্যা করার। তা করতে পারা যায় শুধু আল্লাহর বিধান অনুসারে, যে বিধান হলো এক সৃষ্টিকে আরেক সৃষ্টির জন্য হালাল করা। আল্লাহ মুরগি, খাসি, গরু মানুষের জন্য হালাল করেছেন, মানে খেতে বলেছেন। সুতরাং ওগুলো মানুষ জবাই করে খেতে পারে, কিন্তু জবাই করতে হবে আল্লাহর নাম নিয়ে, অর্থাৎ আল্লাহর বিধানকে স্মরণ করে। তাহলেই জবাই বৈধ হবে, খাওয়াও বৈধ হবে। দাদি বলল, তুমি বোধহয় খুব ধর্ম পালন করো, তাই না? হ্যাঁ দাদি, আল্লাহর নাম স্মরণ না করলে যেমন গোশত খাওয়া অবৈধ হয়ে যায়, তেমনি ধর্ম না মানলে মানুষের জীবন অবৈধ ও ক্ষতির পথে পরিচালিত হয়, বলল আহমেদ মুসা। হঠাৎ ওবান্ডর মা আহমেদ মুসার দিকে তাকিয়ে বলে উঠল, বাসা, তোমাদের কথায় বাধা দেওয়ার জন্য আমি দুঃখিত। এটা আমি করছি কারণ তোমাকে কিছু কথা বলার জন্য অস্থির হয়ে উঠেছি। কি কথা আম্মা, বলুন, আহমেদ মুসা বলল। ঈশ্বর তোমার মঙ্গল করুন বাবা, তুমি আমার ছেলেকে উদ্ধার করেছো নিজের জীবন বিপন্ন করে, আমার বৌমাকেও বাঁচিয়েছো। এর ফলে আমরা মরা দেহে প্রাণ ফিরে পেয়েছি। কিন্তু বাবা, আমরা হাসবার সুযোগ পাচ্ছি না।
আরও গুরুতর বিপদ আমাদের উপর চেপে বসেছে। থামল ওবান্ডর আম্মা। ওরা আবার হামলা করবে, কিডন্যাপ করবে সেই চিন্তা করছেন? বলল আহমেদ মুসা। এই বিরান দুর্গের কোথাও জাহাজ বোঝাই সোনা এনে পুঁতে রাখা হয়েছে কিনা জানি না, কিন্তু এই বিষয়টা যখন ওদের মাথায় ঢুকেছে তখন আমাদের রক্ষা নেই। আমাদের গোটা পরিবারকে ধ্বংস করে হলেও ওরা শেষ দেখে ছাড়বে। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল ওবান্ডর মা। আহমেদ মুসার চোখে মুখে একটা বিব্রতভাব ফুটে উঠল। আমার বৌমা ঠিকই বলেছে ভাই, আগে ছিল ওদের আমাদের উৎখাত করার টার্গেট, এবার প্রতিশোধ স্প্রেও যোগ হলো। গত রাতের প্রতিশোধ নিতে ওরা অবশ্যই আসবে, কিংবা আরও যে কোনোভাবে প্রতিশোধ নিতে পারে, বলল ওবান্ডর দাদি। আহমেদ মুসা ভাবছিল, বলল ঠিক দাদিমা, এটা ওরা করতে পারে। পরাজয় ও ক্ষতির প্রতিশোধ ওরা নিতেই পারে, তবে ভয় পাবেন না, আল্লাহই সাহায্য করবেন। তুমি আমাদের এখানে কদিন থাকো বাবা, তাছাড়া তুমি অসুস্থ, কদিন বিশ্রামও নেওয়া হবে, বলল ওবান্ডর মা। কিন্তু আমাকে তো এখনই যেতে হবে, বলল আহমেদ মুসা চিন্তিত কণ্ঠে। কোথায়? জিজ্ঞেস করল ওবান্ডর মা। আপনাদের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ হাত্তা নাসুমনের মেয়ে সকাল 10টায় নামছে পারামারিবো বিমানবন্দরে। আমাকে সে সময় বিমানবন্দরে থাকতে হবে। ওয়াংকে যারা কিডন্যাপ করেছে, ফাতেমা নাসুমনের পেছনে যারা লেগেছে, যারা দেশে একটা বিরাট রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে, তারা আপনাদের পেছনে লেগেছে। এদের বিরুদ্ধে কাজ শুরু হয়েছে। আল্লাহর কাছে দোয়া করুন, বলল আহমেদ মুসা। এরা তাহলে তো খুব বড় শক্তি। এরা কারা? জিজ্ঞেস করল ওবান্ড। কারা ঠিক জানি না, তবে তোমাদের সাবেক প্রধানমন্ত্রী হাত্তা নাসুমনের বিরুদ্ধে যে রাজনৈতিক জোট তৈরি হয়েছে তাদের সাথে এদের যোগ রয়েছে। রাজনৈতিক সংকটের কথা কী যেন বললেন? এরা সুরিনামের অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য করেছে। আহমেদ হাত্তার পক্ষের লোকদের ওরা ব্যাপকভাবে কিডন্যাপ করছে। ওরা আহমেদ হাত্তার পক্ষের কাউকে নির্বাচনে দাঁড়াতে দিবে না। আহমেদ হাত্তাকে ওরা কিডন্যাপ করেছিল। ওদের হাত থেকে নিজেকে মুক্ত করে গত রাতে তিনি এখানে এসে পৌঁছেছেন। এই সংকটের কথাই তোমাকে বলেছি, বলল আহমেদ মুসা। জনগণ ওদের এই ষড়যন্ত্র মানবে কেন? আমরা তো সকলে আহমেদ হাত্তার সমর্থক, বলল ওবান্ড। জনগণ জানতে পারলে তো, যেমন তোমরাও ব্যাপারটা জানতে না। আমরা এমনিতেই আহমেদ হাত্তার পক্ষের, বলল ওবান্ড। সবসময়? প্রশ্ন আহমেদ মুসার। শুধু তাকে নয়, সবসময় আমরা মুসলমানদের সাথে আছি, ওবান্ড বলল। কেন? প্রশ্ন করল আহমেদ মুসা। জানি না, তবে আমি আমার আব্বাকে এরকমই করতে দেখেছি। তবে আজ দাদির কাছে এক মজার কথা শুনলাম। আমাদের ধ্বংস হওয়া দুর্গের মধ্যে নাকি একটা মসজিদ ছিল, বলল ওবান্ড। মসজিদ ছিল? আহমেদ মুসার চোখে মুখে বিস্ময়ের প্রকাশ। প্রশ্ন করে আহমেদ মুসা একটু থেমে আবার বলল দাদিকে লক্ষ্য করে, সত্যি দাদিমা, ওবান্ড ঠিক বলেছে? হ্যাঁ ভাই, বলল ওবান্ডর দাদি। মসজিদটা নিশ্চয়ই এখন নেই। কি করে চেনা গেল মসজিদ? আমি চিনতে পারিনি। এই বলে ওবান্ডর দাদি দুর্গ দেখতে গিয়ে যা ঘটেছিল, দাদি শাশুড়ির কাছে যা শুনেছিল সব বলল। মসজিদের কোনো চিহ্ন এখন নিশ্চয়ই নেই। আহমেদ মুসার চোখে মুখে আনন্দ, কণ্ঠে ঝরে পড়ল অপার আগ্রহ। গোটা দুর্গের মধ্যে মসজিদের দেয়ালেরই কিছুটা এখনও দাঁড়িয়ে আছে, মেঝেও অক্ষত আছে, বলল ওবান্ডর দাদি। এখনই মসজিদের ধ্বংসাবশেষটা দেখতে ইচ্ছা করছে। ভাবতে ইচ্ছা করছে সুরিনামের প্রাচীন ও একমাত্র দুর্গে এই মসজিদ এলো কী করে। চলুন, এখনই চলুন জনাব, আমরা সবাই যাব, বলল লিসা টেরেক। আহমেদ মুসা গড়ির দিকে তাকিয়ে বলল, না, এখন আর সময় হবে না। আমাকে 9টার মধ্যে বিমানবন্দরে পৌঁছাতে হবে। আহমেদ হাত্তা নাসুমনের সাথে টেলিফোনে কথা হয়েছে, উনিও 9টার মধ্যে বিমানবন্দরে পৌঁছবেন। কথা শেষ করে আহমেদ মুসা সবার দিকে তাকিয়ে বলল, তাহলে আমাকে এখন উঠতে হয়। এই বলে আহমেদ মুসা উঠতে যাচ্ছিল। ওবান্ডর মা বাধা দিয়ে বলল, একটু বসো বাবা, সবই হলো, কিন্তু তোমার নাম পরিচয়টাই জানা হয়নি। এক টুকরো হাসি ফুটে উঠল আহমেদ মুসার মুখে। মুখ নিচু করে থাকলো সে। তারপর বলল, আমি একজন মানুষ, আপনাদের শুভাকাঙ্ক্ষী। এটুকু পরিচয় থাকলে চলে না? কি বলো বাবা, তোমার নাম ধরে ডাকবো না? তোমার বাড়িঘরের কথা জানবো না? আমার একটা নাম আছে, তবে আমার সেরকম কোনো বাড়িঘর নেই, বলল আহমেদ মুসা। কি বলো বাসা, অমন কথা মুখে এনো না। প্রাসাদ দরকার নেই, একটা ঠিকানা হলেই চলে, বলল ওবান্ডর মা। এমন একটা স্থায়ী ঠিকানাও নেই আমার আম্মা, বলল আহমেদ মুসা। ম্লান হয়ে গেল ওবান্ডার মায়ের মুখ। তারপর বলল, ঠিক আছে, তাহলে নামটাই বলো। ওবান্ডর মায়ের ম্লান মুখের দিকে তাকিয়ে আহমেদ মুসা হাসতে হাসতে বলল, আমার নাম আহমেদ মুসা। নাম শুনে বিস্ময় বিস্ফোরিত চোখে লিসা ছুটে এলো আহমেদ মুসার সামনে। দ্রুত কণ্ঠে বলল, কিছুদিন আগে টার্কাশ দ্বীপপুঞ্জের ঘটনা এবং সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু ঘটনা নিয়ে যার নাম পত্রপত্রিকা ও টেলিভিশন এসেছে, আপনি কি সেই আহমেদ মুসা? ধরে নাও তাই।
হাসিমুখে কথাটা বলেই আহমেদ মুসা সবার উদ্দেশ্যে বলল, আমি আসি, দেরি হয়ে যাবে আমার। তারপর ওবান্ডোকে বলল, এসো, তুমি আমাকে একটু এগিয়ে দেবে। আহমেদ মুসা ঘর থেকে বেরোবার জন্য পা বাড়ালো। ঘরের সবাই নির্বাক, সবার চোখে বিস্ময় ও অসংখ্য প্রশ্ন। ওবান্ডোর অবস্থাও তাই। আহমেদ মুসার নির্দেশ পেয়ে সে মন্ত্রমুগ্ধের মতো তার পেছন পেছন চলল। ওবান্ডো তাদের এস্টেটের গেট পর্যন্ত আহমেদ মুসাকে এগিয়ে দিয়ে এলো। গোটা রাস্তায় ওবান্ডো একটা কথাও বলতে পারেনি, শুধু শুনেছে আহমেদ মুসার কথা। নাম শুনে আহমেদ মুসাকে সে চিনতে পারেনি। পরে লিসার কথা শুনে তার মনে পড়েছে আহমেদ মুসার কথা। টার্কাশ দ্বীপপুঞ্জে যে ইতিহাস সৃষ্টি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে যে ঐতিহাসিক কাণ্ড ঘটালো, সে আহমেদ মুসা ইনি, তার পাশে, তার বাড়িতে। কথা মনে আসতেই তার বাকরোধ হয়ে যাচ্ছে। আহমেদ মুসাকে বিদায় দিয়ে ফিরে এসে ওবান্ডো ঘরে ঢুকতেই লিসা ছুটে গিয়ে তার সামনে গিয়ে বলল, ভাইয়া, উনি আর কিছু বলেছেন? অন্য কিছু বলেননি, তার বিষয়ে শুধু বলেছেন তার সুরিনামে আসার ব্যাপারটা এই মুহূর্তে কাউকে না জানাতে। এই বলে ওবান্ডো ধপ করে বসে পড়ল সোফায়। তারপর বলে উঠল, আজ বুঝতে পারছি আমাকে যেভাবে উদ্ধার করেছেন, যেভাবে জ্যাকিকে বাঁচিয়েছেন, তা আহমেদ মুসা বলেই সম্ভব হয়েছে। ঈশ্বর সবচেয়ে বড় সাহায্যটাই আমাদের জন্য পাঠিয়েছেন। আমার আর কোনো ভয় নেই। লিসা ওবান্ডোর পাশে বসতে বসতে বলল, ভয় নেই কেন বলছো ভাইয়া? কারণ আহমেদ মুসা বলেছেন ভয় নেই, বলল ওবান্ডো।